1 মিনিটের জন্য কল্পনা করুন তো, রং ছাড়া এই পৃথিবীটা দেখতে কেমন হবে। আচ্ছা বেশ, রং ছাড়া এই ভিডিও অংশটা কেমন লাগছে? সাদায় কালোয় বড্ড ফিকে, তাই না? কিন্তু এই ফিকে ব্যাপারটিকে যখন রঙে রাঙিয়ে দেওয়া হয়, সব কিছুই যেন কেমন প্রাণবন্ত হয়ে ওঠে। হঠাৎ আজ কেন রঙের কথা বলছি? কারণ সামনেই হোলি, বিশ্বের অন্যতম বিখ্যাত এবং সুন্দর উদযাপন। কিন্তু হোলি উৎসব এলো থেকে, কি এর ইতিহাস? কেন লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর এই দিনে একে অপরকে রঙে মাখিয়ে দেয়? ভেবে দেখেছেন কখনো? তাহলে আর দেরি কেন, চলুন হোলি উৎসবের ঐতিহাসিক যাত্রায় বেরিয়ে পড়া যাক। নমস্কার, আমি সৌরভ, আপনারা দেখছেন পুরাতন ইউটিউব চ্যানেল শিকরের পথে একসাথে। হোলির প্রথম উল্লেখ পাওয়া যায় প্রাচীন গ্রন্থ বেদে। তখন অবশ্য এই উৎসবের নাম হোলি ছিল না, এর ভিন্ন ভিন্ন নাম ছিল, যেমন হোলিকা। এটি ছিল ফসল কাটার উৎসব, এটি সাধারণ ধর্মীয় আচার। বিবাহিত মহিলারা তাদের পরিবারের সুখ এবং সৌভাগ্য কামনা করতেন। তারা চাঁদের উপাসনা করতেন। তারা বিশ্বাস করতেন যে মার্চ মাস অর্থাৎ ফাল্গুন মাসের পূর্ণিমা পৃথিবীতে ঋতু পরিবর্তনের একটি বিশেষ শক্তি নিয়ে আসে। ফলে এই শুভ শক্তির আগমনে তারা আগুন জ্বালাতো এবং সেই আগুনের ছাই দিয়ে তাদের কপালে তিলক কাটত। এটি ছিল রঙের ঐতিহ্যের শুরু। উৎসবটি ছিল অতীতকে বিদায় জানানোর এবং ভবিষ্যৎকে স্বাগত জানানোর একটি উপায়। এটি ছিল গাছ এবং মাঠে জীবন ফিরে আসার উদযাপন। কিন্তু শতাব্দী পার হওয়ার সঙ্গে সঙ্গে এই সাধারণ ফসল উৎসবটি বড় হতে শুরু করলো। রঙিনকে স্বাগত জানানোর জন্য নানা কিংবদন্তি তৈরি হতে থাকলো লোককথায় ও পুরাণের মাধ্যমে। এরকমই একটি পৌরাণিক গল্প রয়েছে, আপনারা জানেন সেই গল্প, হরিভক্ত প্রহ্লাদের গল্প। দানব সম্রাট হিরণ্যকশিপু শ্রী বিষ্ণুকে তার চিরশত্রু মনে করতেন, কিন্তু তার একমাত্র সন্তান প্রহ্লাদ হয়ে উঠল বিষ্ণু ভক্ত। তাই নিজ সন্তানের মুখে শত্রু বিষ্ণুর নাম শুনে তিনি নিজের পুত্রকে মৃত্যুদণ্ড দিলেন। যতবারই রাজা প্রহ্লাদকে মারতে গেছেন ততবারই শ্রী বিষ্ণু তাকে রক্ষা করেছেন। এই গল্প তো আমরা সকলেই জানি। পৌরাণিক এই গল্পে দেখা যায় রাজা হিরণ্যকশিপুর বোন হোলিকা একটি পরিকল্পনা নিয়ে তার কাছে এলো। হোলিকার কাছে একটি জাদুকরী শাল ছিল, এই শালটি তাকে আগুন থেকে রক্ষা করত। সে রাজাকে বলল, আমি প্রহ্লাদকে নিয়ে একটি বিশাল অগ্নিকুণ্ডে বসবো। আমি আমার জাদুকরী যে শালটি রয়েছে সেটি পরব। আগুন প্রহ্লাদকে পুড়িয়ে দেবে, কিন্তু আমি নিরাপদ থাকব। রাজা রাজি হলেন। একটি বিশাল আগুন জ্বালানো হলো। হোলিকা শিখার মাঝখানে ছোট্ট প্রহ্লাদকে কোলে নিয়ে বসলো। কিন্তু তারপর একটি আশ্চর্যজনক ঘটনা ঘটল। যেহেতু প্রহ্লাদ পবিত্র পুণ্যাত্মা, সেহেতু জাদুকরী শালটি হোলিকার শরীর থেকে উড়ে গিয়ে প্রহ্লাদকে জড়িয়ে ধরল। হোলিকা তার ক্ষমতার অপব্যবহারের জন্য পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু প্রহ্লাদ আগুনের ভেতর থেকে একটি আঁচড় ছাড়াই বেরিয়ে এলো। এই কারণেই হোলিকার আগের রাতে বড় অগ্নিকুণ্ড জ্বালানো হয়। এই ঐতিহ্যকে বলা হয় হোলিকা দহন। যখন আমরা সেই আগুন দেখি, আমরা মনে করি যে শেষ পর্যন্ত মন্দের ওপর ভালোর জয় হয়। আমরা বিশ্বাস করি যে একটি ছোট ছেলেও একজন রাজার চেয়ে শক্তিশালী হতে পারে যদি তার হৃদয়ে ভক্তি থাকে। হোলি নামটি এসেছে হোলিকা থেকে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে মন্দ হয়তো উচ্চকিত হতে পারে, কিন্তু শুভ শক্তি শান্ত এবং শাশ্বত। এ পর্যন্ত বোঝা গেল কেন হোলিকা দহন আচারটি পালন করা হয়। কিন্তু রং, তার জন্য আমাদের আরেকটি সুন্দর গল্পের দিকে যেতে হবে। যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার গল্প শুনি, সেখানে দেখতে পাবো ভগবান কৃষ্ণের গায়ের রং নীল ছিল, সেই জন্য তার একটি গোপন দুঃখ ছিল। অন্যদিকে রাধার গায়ের রং ছিল খুব ফর্সা। কৃষ্ণ চিন্তিত ছিলেন। তিনি ভাবলেন, রাধা কি আমাকে কখনো পছন্দ করবে? আমি তার চেয়ে কত আলাদা। আমার ত্বক নীল আর রাধার ত্বক সূর্যের মতো। কৃষ্ণের মা যশোদা তার ছেলেকে বিষণ্ণ হতে দেখে একটি পরামর্শ দিলেন। তিনি বললেন, কানাই, তুমি রাধার কাছে গিয়ে তার মুখে তোমার পছন্দ মতো যে কোনো রং লাগিয়ে দাও না কেন। যদি তোমাদের দুজনের মুখে একই রং থাকে, তবে তোমাদের আর আলাদা মনে হবে না। কৃষ্ণের এই ধারণাটি খুব পছন্দ হলো। সে কিছুটা রঙিন গুঁড়ো নিয়ে রাধাকে খুঁজতে বেরিয়ে গেল। সে দুষ্টুমি করে তার গালে রং লাগিয়ে দিল। রাধা হাসলো এবং তার দিকেও রং ছুড়ে দিল। শীঘ্রই তাদের এই খেলায় তাদের বন্ধু বান্ধবরা যোগ দিল। সবাই লাল, নীল, সবুজ এবং হলুদে ঢেকে গেল। সেই মুহূর্তে তাদের ত্বকের রং কি ছিল তা আর গুরুত্বপূর্ণ ছিল না। তারা সবাই এক হয়ে গেল। তারা সবাই একই রামধনুর অংশ হয়ে গেল। এই আনন্দময় খেলাটি বৃন্দাবনে একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। আজও সবচেয়ে বিখ্যাত হোলি উদযাপন বৃন্দাবনেই হয়। সারা বিশ্ব থেকে মানুষ আসে ঠিক কৃষ্ণ এবং রাধার মতো রং নিয়ে খেলতে। আজ যখন আমরা কোনো বন্ধুর উপর রং ছুড়ি,
আমরা সেই খেলাটিকেই চালিয়ে যাই, যা কৃষ্ণ হাজার হাজার বছর আগে শুরু করেছিলেন। হোলি কেবল দেবতা এবং রাজাদের গল্প নয়, এটি সাধারণ মানুষের উৎসব। বিশ্বের অনেক জায়গায় কে কার সঙ্গে কথা বলবে তা নিয়ে নিয়ম আছে, কে গুরুত্বপূর্ণ আর কে গুরুত্বপূর্ণ নয় তা নিয়েও নিয়ম আছে। কিন্তু হোলির দিনে এই সমস্ত নিয়ম ভেঙে যায়। লক্ষ্য করবেন, প্রাচীন ভারতের ইতিহাসে বর্ণপ্রথা অর্থাৎ কাস্ট সিস্টেম ছিল খুব কঠোর। মানুষ বিভিন্ন সামাজিক গোষ্ঠীতে বিভক্ত ছিল। ধনীরা ধনীদের সাথেই থাকতো, নির্দিষ্ট পেশার মানুষ তাদের মতো করেই তাদের অন্যদের সঙ্গে কথা বলতো। সাধারণত এই গোষ্ঠীগুলো একে অপরের সঙ্গে মিশত না। কিন্তু হোলির দিনের কথা কল্পনা করুন, একজন খুব ধনী মানুষ তার দামি সাদা পোশাক পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ একদল শিশু একটি দরিদ্র এলাকা থেকে দৌড়ে তার কাছে এলো। তারা তার গায়ে এক বালতি উজ্জ্বল গোলাপি জল ছুঁয়ে মারল। সেই ধনী ব্যক্তিটি কি করলেন? তিনি হাসলেন। তিনি তার পকেটে হাত দিয়ে কিছুটা সবুজ আবির বের করে পাল্টা ছুঁড়ে মারলেন। পুরো একটি দিনের জন্য সবাই সমান হয়ে গেল। আপনি যখন মাথা থেকে পা পর্যন্ত নানা রঙের ধুলোয় ঢাকা থাকেন, তখন কেউ দেখতে পায় না যে আপনি ধনী নাকি দরিদ্র। আপনার পেশা কি তা কেউ বলতে পারে না। আপনি কেবল একজন মানুষ যে আপনার প্রতিবেশীদের সঙ্গে খেলছে। এটি হোলির প্রকৃত সামাজিক জাদু। এটি ক্ষমার একটি দিন। এটি এমন একটি দিন যখন নারী ও পুরুষের কঠোর নিয়মগুলো শিথিল করা হয়। সবাই একসঙ্গে খেলে, সবাই একসঙ্গে নাচে। এটি স্বাধীনতার দিন। এটি আমাদের মনে করিয়ে দেয় যে রঙের নিচে আমাদের সবার রক্ত লাল এবং সুখের আকাঙ্ক্ষা একই। ভাবুন তো, এটি কতটা শক্তিশালী। যে পৃথিবী প্রায় আমাদের আলাদা করার চেষ্টা করে, হোলি সেখানে এমন এক উৎসব যা আমাদের যুক্ত করার চেষ্টা করে। এটি আমাদের বলে যে আমরা আমাদের পার্থক্যগুলো ভুলে যেতে পারি, অন্তত এক দিনের জন্য, এবং কেবল একসঙ্গে বেঁচে থাকার আনন্দ উপভোগ করতে পারি। বিচিত্র ভারত আয়তনের মহাদেশের মতো এখানে অনেক ভিন্ন ভিন্ন সংস্কৃতি এবং ভাষা রয়েছে। এই কারণে হোলি সব জায়গায় একরকম নয়। প্রতিটি অঞ্চলে নিজস্ব স্বাদ এবং উদযাপনের নিজস্ব বিশেষ উপায় রয়েছে। চলুন বার্সেলোনা নামক একটি জায়গায় যাই। এখানে তারা লাঠমার হোলি পালন করে। এটি একটি খুব মজার এবং অদ্ভুত ঐতিহ্য। গ্রামের মহিলারা লম্বা লাঠি বহন করেন। পাশের গ্রাম থেকে পুরুষরা খেলতে আসে। মহিলারা মজা করে পুরুষদের লাঠি দিয়ে আঘাত করেন এবং পুরুষদের ঢাল দিয়ে নিজেদের রক্ষা করতে হয়। এটি একটি বড় খেলা যা কৃষ্ণের গল্পের উপর ভিত্তি করে তৈরি এবং এটি হাসিতে ভরপুর। এবার চলুন উত্তরে পাঞ্জাব রাজ্যে যাই। এখানে উদযাপনকে বলা হয় হোল্লা মহল্লা। এটি অন্যান্য জায়গায় রং ছোড়াছড়ির চেয়ে খুবই আলাদা। কেবল রঙের পরিবর্তে মানুষ এখানে সম্প্রদায়ের শক্তি উদযাপন করে। তারা মার্শাল আর্ট প্রদর্শন করে। তারা দেখায় কিভাবে তারা ঘোড়া চালাতে পারে এবং তলোয়ার ব্যবহার করতে পারে। এটি সাহসী এবং শক্তিশালী হওয়ার দিন। পশ্চিমবঙ্গে এই উৎসবকে বলা হয় বসন্ত উৎসব। এটি শুরু করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। দক্ষিণ ভারতের উদযাপনগুলো প্রায়ই ছোট হয় কিন্তু খুবই ঐতিহ্যবাহী। তারা ধর্মীয় আচার এবং বিশেষ খাবারের ওপর বেশি মনোযোগ দেয়। খাবারের কথা বলতে গেলে গুজিয়া ছাড়া হোলি ভাবাই যায় না। প্রতিটি বাড়ি সুস্বাদু ভাজা মন্ড এবং এলাচের গন্ধে ভরে ওঠে। এটি কি আশ্চর্যজনক নয়? একটি উৎসব কিন্তু উদযাপনের হাজারো ভিন্ন উপায়। লাঠি, তলোয়ার, কবিতা বা মিষ্টি যাই হোক না কেন, উৎসবের প্রাণ সবসময় একই থাকে। অনেক বছর ধরে হোলি ছিল মূলত ভারত এবং নেপালের মধ্যে সীমাবদ্ধ একটি গোপন বিষয়। কিন্তু এই মানুষেরাই যখন মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, কানাডা এবং অস্ট্রেলিয়ায় বসবাস করতে সমুদ্র পাড়ি দিল, তারা তাদের সংস্কৃতিগুলো এবং ঐতিহ্যগুলোকেও সঙ্গে নিয়ে গেল। প্রথমে হোলি পালিত হতো কেবল ছোট ছোট ভারতীয় পরিবারের মাধ্যমে তাদের পেছনের উঠোনে। তারা জিজ্ঞাসা করলো, আমরা কি এই খেলাতে যোগ দিতে পারি? আজ হোলি একটি বৈশ্বিক ইভেন্টে পরিণত হয়েছে। নিউ ইয়র্ক, লন্ডন এবং বার্লিনের মতো বড় শহরগুলোতে হাজার হাজার মানুষ পার্কে হোলি উৎসবের জন্য সমবেত হয়। তারা হয়তো সবাই প্রহ্লাদ বা কৃষ্ণের গল্প জানে না, কিন্তু তারা উৎসবের অনুভূতিটি বুঝতে পারে। তারা অগোছালো এবং মুক্ত হওয়ার আনন্দটি বুঝতে পারে। আপনি কি কালার রানের কথা শুনেছেন? এটি একটি বিখ্যাত 5 কিলোমিটার দৌড় যেখানে প্রতিটি মাইলে মানুষের ওপর রং স্প্রে করা হয়। এই দৌড়টি হোলি থেকে অনুপ্রাণিত। এটি দেখায় কিভাবে উৎসবের চেতনা আধুনিক খেলাধুলা এবং ফিটনেসের মধ্যে জড়িয়ে পড়েছে। মিউজিক ফেস্টিভ্যালগুলো মানুষকে যুক্ত করতে রং ছোড়া ব্যবহার করে। যখন মিউজিকের বিট ড্রপ করে, সবাই একই সময়ে তাদের আবির আকাশে ছুড়ে দেয়। কয়েক সেকেন্ডের জন্য আকাশ অদৃশ্য হয়ে যায় এবং কেবল রং থাকে।
রঙগুলো সীমানা এবং মহাসাগর অতিক্রম করে পুরো বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে যে আমরা একটি পরিবার। একবিংশ শতাব্দীতে আমরা যতই এগিয়ে যাচ্ছি, হোলি আবারও পরিবর্তিত হচ্ছে। একটি বড় পরিবর্তন হলো পরিবেশ নিয়ে। পুরোনো দিনে রঙগুলো প্রাকৃতিক জিনিস থেকে তৈরি করা হতো। তারা হলুদের জন্য হলুদ এবং লাল রঙের জন্য ফুলের পাপড়ি ব্যবহার করত। এগুলো ত্বকের জন্য ভালো ছিল এবং পৃথিবীর জন্যও ভালো ছিল। কিন্তু পরে মানুষ রঙগুলোকে আরও উজ্জ্বল এবং সস্তা করার জন্য রাসায়নিক ব্যবহার করতে শুরু করলেন। এই রাসায়নিকগুলো ত্বকের ক্ষতি করতে পারে এবং জলকে দূষিত করতে পারে। আজ পরিবেশ বান্ধব বা ইকো ফ্রেন্ডলি হোলির দিকে ফিরে যাওয়ার একটি বড় আন্দোলন শুরু হয়েছে। মানুষ আবার সবজি এবং ভেষজ থেকে রং তৈরি করতে শিখছে। তারা কম জল ব্যবহার করার চেষ্টা করছে, কারণ জল একটি অত্যন্ত মূল্যবান সম্পদ। প্রযুক্তিও এখনও উৎসবের অংশ। যারা তাদের পরিবারের সঙ্গে থাকতে পারে না, তারা ভিডিও কল ব্যবহার করে উদযাপন করে। তারা হাজার মাইল দূরে একটি স্ক্রিনে তাদের বাবা মাকে তাদের রঙিন মুখ দেখায়। তারা সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে তাদের পরিচিত সবার কাছে ভার্চুয়াল রং ছড়িয়ে দেয়। আরও 100 বছর পর হোলি কেমন হবে আমরা নিশ্চিতভাবে জানি না, কিন্তু আমরা জানি যে মানুষের হৃদয়ে সবসময় নাচার একটি কারণের প্রয়োজন হয়। যতদিন বসন্ত ঋতু থাকবে ততদিন হোলি থাকবে। এবার বলুন, হোলি কী শিক্ষা দেয়? আপনি যদি কেবল শুধু একটি জিনিস মনে রাখতে চান, তবে যেন এটি হোলির শিক্ষাই হয়। হোলি হলো দ্বিতীয় সুযোগের উৎসব। এটি শীতের পর পৃথিবীর আবার নতুন করে শুরু করার একটি সুযোগ। এটি পুরনো আপনিকে ধুয়ে ফেলে নিজের একটি নতুন রঙিন সংস্করণে পরিণত হওয়ার সুযোগ। তাই বন্ধুবর, পরের বার যখন রঙের একটি ছাপটা দেখবেন, এই গল্পটি কিন্তু অবশ্যই মনে করবেন। মনে রাখবেন যে বসন্ত সব সময় আছে। মনে রাখবেন যে ঘৃণা অপেক্ষা মঙ্গল সব সময় শক্তিশালী। এবং এই গল্প শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জীবন যেন পরিষ্কার নীল আকাশে ছোড়া এক মুঠো আবিরের মতো উজ্জ্বল এবং সুন্দর হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন। আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন। হোলির রঙে সকলকে রাঙিয়ে দিন। ধন্যবাদ।